দর্শক ফিরে আসলাম ভোটকাস্ট অনুষ্ঠানে। আমিনুল ভাই আপনার কাছে ছিলাম। তো একটু কাফি ভাইয়ের কাছে যাচ্ছি। কাফি ভাই, ভাইয়া, আ ইয়েস ভোট জিতে যাচ্ছে? হ্যাঁ বট? হ্যাঁ, হ্যাঁ, নিঃসন্দেহে। কি মনে কনফার্ম, হচ্ছে? কনফার্ম। হ্যাঁ বট কনফার্ম। এ বিষয় নিয়ে আপনার কথা আছে। আপনি হ্যাঁ। বলছিলেন যে এটা নিয়ে কথা বলবেন আপনি। তো হ্যাঁ ভোট নিয়ে কি ভাবলেন? মানে কি মনে হলো? এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমাদের জুলাই আগস্ট আন্দোলনের যেই মূল একটা কাঠামো বা জুলাই জিতলো এর মাধ্যমে? নিঃসন্দেহে, একদম নিঃসন্দেহে হ্যাঁ ভোট জিতলো এবং কিছুটা বলা যায় যে আপনার হাদি ভাইয়ের যে রাজনৈতিক একটা লড়াই সেটাও জিতলো। গণমানুষের লড়াই, জুলাই আগস্ট আন্দোলনের লড়াই এটা আসলে জিতলো। বিপুল ব্যবধানে জিতছে। একদম নিঃসন্দেহে মানুষ হুম। এটাকে সাপোর্ট কিন্তু করছে। যারা না দিল, তারাও তো আসলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কাউকে না কাউকে ভোট দিয়েছিল। তা রাইট। আমার আমিনুল ভাইয়ের কাছে প্রশ্ন যে না আসলে কারা দিল? ভাই দেখেন মানে আমরা জানি কয়েকটা বড় দলের আ সেখানে তারা কিন্তু দোদুল্যমান অবস্থায় ছিল যে হ্যাঁতে ভোট দিবে নাকি নাতে ভোট দিবে। হুম। সুতরাং সেই জায়গা থেকে তো কিছু ভোট নাতে তারা দিয়েছে এবং আমরা এগুলো শুনতে পেয়েছি। সুতরাং এটা একটা কনফিউশন ছিল। আর অবশ্যই অন্যান্য আবার আবার ধরেন যারা যারা পতিত শক্তি তাদেরও তো কেউ ভোট দিয়েছে। তাদের তো ভোটাধিকার হুম, আছে। তারা তো ভোট হুম, দিয়েছে। হুম। সুতরাং তারা কেউ নাতে ভোট দিয়েছে। কিন্তু হ্যাঁ তো জয়যুক্ত হবে বলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই হ্যাঁ জয়যুক্ত হবে বলে আমরা ধারণা করছি। সুতরাং সেই দিক থেকে তো আমার মনে হয় যে ওই না কারা দিয়েছে ওটার চিন্তা না করে বরং জুলাই জিতছে এবং আমি আমরা এই যে সংস্কারের কথা এবং নতুন আমাদের ধারা রাজনীতির যে ব্যাপারটা সেটা আমাদের মনে হয় এই হ্যাঁ ভোটটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার বিভিন্ন কারণে। ১ম টা হচ্ছে এই যে দেখেন আমাদের যে আ প্রপোর্শনের যে ব্যাপারটা হুম, সেটা অনুযায়ী উচ্চ কক্ষ আমাদের কিন্তু এখন নিম্ন কক্ষে ৩০০ যেটা ভোট হচ্ছে সরাসরি এবং উচ্চ ১০০ কক্ষে সিট হবে। ১০০ সিট হবে এবং এখানে কিন্তু একটা অনেক বড় ব্যাপার থাকবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আসন সংখ্যা যত হোক দুটো দলের মধ্যে কিন্তু আ ভোটের প্রপোর্শন কিন্তু খুব যে বেশি আ ফারাক হবে তা না। সেখানে কিন্তু একটা বড় একটা দেখা যাবে কাছাকাছি আসন পাচ্ছে যারাই উচ্চ বিরোধী দল কক্ষে। হবে তাদের যারাই একটা বিরোধী সুযোগ দল হবে থাকবে তাদের একটা ভালো ওখানে। একটা ভয়েস থাকবে এবং তারা আসলে এখানে কথা বলার একটা সুযোগ পাবে। সুতরাং জুলাইয়ের এই যে মানে হ্যাঁ ভোটটা, সেটা কিন্তু আরো অনেক নানাভাবে আমাদেরকে আসলে মানে আরো বেশি এম্পাওয়ার্ড করবে। আমাদেরকে বলতে আমরা সাধারণ নাগরিকদেরকে আরো এম্পাওয়ার সুতরাং আচ্ছা কাবি ভাই আমি আপনার কাছে একটু আসছি। সেটা হচ্ছে কাবি ভাই এই যে ভোট এখনো অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ২ পক্ষই উৎসব করা শুরু করে দিয়েছে। আসলে হচ্ছেটা কি? মানে কি মনে হচ্ছে? মানে আসলে কাকে বিশ্বাস করব? মানে মেইনস্ট্রিম মিডিয়ায় এক ধরনের রেজাল্ট আসছে। কখনো ইসিতে আরেক ধরনের রেজাল্ট আসার অপেক্ষায় আমরা আছি বা কি আসলে কি? মানে দেখা যাচ্ছে ২ পক্ষই বিজয় উৎসব আমাদের করছে। আমাদের দেশে ভাই অনেকদিন আগ থেকে মানে হলুদ মিডিয়ার, হলুদ জার্নালিস্টের একটা অভ্যাস রয়ে গেছে। ওটা আমরা এখনো পরিবর্তন করতে পারিনি। নিজস্ব আমি এই ইতি একটা এক সাংবাদিকের কথা শুনছিলাম যে, "আমি নির্বাচনের পরে সাংবাদিকতা ছেড়ে দেব। কারণ আমি চাই না যে কেউ আমার ছেলেকে বলুক যে দালালের বাচ্চা। এটা কেউ বলুক এটা আমি চাই না। আমি আমার ছেলে ভালোভাবে চলুক এটা আমি চাই।" তা আপনি যেটা লিগ্যাল সেটা মানুষের কাছে উপস্থাপন করেন। একটু আগে দেখলাম মামুনুল হক হয়ে গেছে। এখন স্ক্রল করে দেখলাম সেই নিউজ নাই। এখন দেখলাম তার এগেইনস্ট এ যে ছিল সে হয়ে গেছে। কিছুক্ষণ আগে দেখলাম যে ঢাকা ৮ এ নাসিরুদ্দিন পাটোয়ারি হয়ে গেছে এবং মানুষ তাকে ভোট দিছে। এটা মানে সিওর শট। সেখানে দেখলাম যে অনেকক্ষণ পরে তার এগেইনস্ট এ যে ছিল সে হয়ে গেছে এবং তার মানে হচ্ছে পরিবার-পরিজন মানে এটা কি অফিসিয়াল যে আপনি আপনি যেটা বলছেন মানে সেটা কি এটা এখন মানে আনঅফিসিয়ালি কি আনঅফিসিয়াল বলতে তো এটা তো মানে এটা কি ঘোষণা করা হয়েছে ইসি থেকে? না ইসি থেকে না। ইসি কথা তো আচ্ছা, মানে ইস মেইনস্ট্রিম মিডিয়াতে কেউ ইস না ২ পক্ষেই ইসির উনি চলে গেল সিদ্ধান্ত মিডিয়ার কথা নাকি? বলছিলেন। ইসির সিদ্ধান্তে তো আমরা এখনো যেতেই পারছি না। কারণ তারা আচ্ছা, তখন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা এখন আমাদের ভরসার জায়গাটা তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার আপনার হচ্ছে গণমাধ্যম যে প্ল্যাটফর্ম সেটা। ওইটা হচ্ছে জার্নালিস্টের যে তার মানে কথাটা। কি একটা কনফিউশন তৈরি হয়েছে? কনফিউশন না আপনি যেটা লিগ্যাল সেটা প্রকাশ করেন। সেটা তো প্রকাশ করছেন না। আমি যতটুকু জানি ইসি থেকে বলা হয়েছে যে তারা যে রেজাল্টটা দিবে সেটাই ফাইনাল রেজাল্ট। সেটাই ফাইনাল। কিন্তু হচ্ছে তাহলে ২ পক্ষের আসলে এত আনন্দের ইসিও কি আছে? ইচ্ছি যে ভাই যেটা হবে সেটা না। মানুষকে আগে মানে এরকম ভিতরে অনেক কিছু হয় ভাই। যে তুমি মিডিয়া আগে থেকে এটা প্রচার করো, মানুষের ভিতরে ওই ভরসাটা দিয়ে দাও। তার পরক্ষণে আমরা যেটা প্রকাশ করব ওইটা দিলে পাবলিক আর বেশি হ্যাসেল পোহাবে না। ইজিলি সে মেনে নিবে। আগে আপনি পাবলিককে যেটা বুঝাচ্ছেন সেটাই। কিন্তু লিগ্যাল জিনিসটা যদি আপনি পাবলিককে না বুঝান, তো ইসি এসে অন্যটা বললে তো সেটা হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি। এবার আমি আরেকটু বলতে চাই যে আসলে আগামী মানে এই যে মিডিয়ায় আমি এই যেটা জায়গাটায় আসবো। এই সেম পয়েন্টে আমার একটু আমিনুল ভাইয়ের কাছে জানার ইচ্ছা। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? পান্না ভাই আমার না আমি কাফির কথা শুনছিলাম এবং শোনার পরে আমার মনে হলো যে আচ্ছা আমি কেন এভাবে কথা বলতে পারি না? আমি সেফ এটাই ভেবেছি। এই যে তারুণ্যের কথা বলেছি না কাফির বয়স আমি জানি না কত কিন্তু আমি ধারণা করতে পারি তার বয়স আমার চেয়ে কম ভাই আমার পড়লেও 25-6 25, 6 আমার 46, 7 তার মানে তো বুঝতে পারছেন ২০ ২০ বছরের একটা বছরের। ব্যবধান। একদম। এবং সে কিন্তু সরাসরি যে কথাটা বলে দিল যে মিডিয়া, হলুদ মিডিয়া বা এগুলো বলে দিচ্ছে। আমি হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে বলব বা আমার এক ধরনের কমপ্লেক্সিটি থাকবে। এই যে তারুণ্যের যে দরকার আমাদের দেশে অর্থাৎ অন্যায় ভাই সবসময়ই অন্যায়।
অন্যায় কিন্তু আপনার অন্যায় বলতেই হবে। আপনি এখন বলছিলেন যে মিডিয়ার ব্যাপারটা। আমি আরেকটু বরং গুছিয়ে বলি। মিডিয়াতে ভাই আমরা এক্সপেক্ট করি মিডিয়া কিন্তু আপনার মনোজগৎ তৈরি করে। হ্যাঁ, মানসপথে আপনাকে আপনাকে আপনি যা ধারণ করেন সেটা তৈরি করে। ডেমোক্রেসির চতুর্থ স্তম্ভ। চতুর্থ স্তম্ভ এবং সেই মিডিয়া যখন মানে আমাদেরকে ভুল বার্তা দেয়, মানে মিডিয়া তো যেই বার্তা কোনটা দিবে, যেটা তারা ইলেকশন কমিশন থেকে পেয়েছে সেটাই দিবে। তাহলে একেক সময় একেক রকম দেওয়াতে মানুষের মাঝেতে এক ধরনের কনফিউশন তৈরি হবে। এটা কারো জন্যই ভালো না। যে দল জয়ী হবে তাদের জন্যও ভালো না, যে দল বিজিত হবে তাদের জন্যও ভালো না। সুতরাং মিডিয়া তো থাকবে হচ্ছে একটা নিরপেক্ষ জায়গা থেকে। মিডিয়াকে কেন আর আমরা অদ্ভুত স্কোর কার্ডও দেখতে পাচ্ছি। এবং মানে এমন মিডিয়াতে বিভিন্ন বি নাম্বারসে নাম্বারসে দেখাচ্ছে এগুলোর কোনো দরকার নেই ভাই। এগুলি জাস্ট করা দরকার নেই। আমি তো আমার মানে কাফির এখন কথা যে আসলে সত্যি, সত্যি জিতছে ভোট হুম, হুম। পেয়ে জনগণের, কিন্তু তাকেও তো কন্ট্রোভার্সির মধ্যে ফেলা তাকে হচ্ছে। তো কন্ট্রোভার্সির মধ্যে ফেলানো হচ্ছে। এর তো কোনো দরকার নেই। এটা করার ফলে কি হয় জানেন? হ্যাঁ? মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ জন্মায়। এই দেখেন আমরা জানি যে মিডিয়াকে নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের মাঝে ক্ষোভ আছে। আমি এটা বলতে চাই না। কিন্তু আমরা সেটা কিছুটা দেখেছি কিন্তু এই জুলাই পরবর্তী সময়। হুম, এমনি তো সেটা হয়নি, তাই না? সুতরাং মিডিয়া যদি তার নিজের দায়িত্বটা পালন করে মানুষ তাকে ভালোবাসবে। আমরা দেখেছি না জুলাইতে? কাউকে ভালোবাসতে কোনো মিডিয়া তাদের পারফরম্যান্স হুম, কিরকম হুম, ছিল। হুম। সুতরাং পারফরম্যান্সটা কিন্তু খুব জরুরি দরকার। এই মিডিয়ার এই জায়গাটায় যদি আমি একটা কথা বলি, দল দাসত্বের কথা আমাকে যদি জাস্ট ১ টা মিনিট হুম, সময় দেন। অফ কোর্স। আমি একটা কথা বলি, আমি যেই দলই ক্ষমতায় আসুক, আমি কোনো দলের নাম নিচ্ছি না। আমার নিজের একটা প্রেফারেন্স আছে আমি এর আগে বলেছি। আমি কিন্তু বলেই নিয়েছি যে আমি হুম, বেগম খালেদা জিয়াকে দেখে আমি সেই দলটার আমি আ আ আদর্শ ধারণ করি। কিন্তু ভাই এই দলটা যদি ক্ষমতায় আসে, আমি জানি না কোন দল ক্ষমতায় আসবে আমি জানি না কিন্তু। ধরেন আমি জাস্ট একটা হাইপোথেটিক্যালি বলে নিচ্ছি যে দল ক্ষমতায় আসছে। হুম। ভাই আপনারা যারা মিডিয়া আছেন, যারা এই দলের সাপোর্টার হচ্ছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা যেখানেই আছেন, দাসত্ব করেন না ভাই। আপনারা গোলাম হয়েন না। আপনারা যদি আপনাদের দল যদি ভুল করে ভুলটা ধরায় দেন। ভুলটা ধরায় দেওয়া আপনি খেয়াল করে দেখবেন আমি জানি না বান্না ভাই আমরা কিন্তু সামাজিক মাধ্যমে ফ্রেন্ড একজন হুম, আরেকজনের। অফ কোর্স। আপনি খেয়াল করে দেখবেন আমি গত ১.৫ বছর এই দলটার সকল ভুলগুলো যতটুকু সম্ভব ধরে দেওয়ার চেষ্টা করেছি। এবং এর জন্য আমাকে নানান সব কথা শুনতে হয়েছে। কিন্তু আমি আমার আপনি কি করবেন? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি যদি দেখেন সেই ভালোবাসার মানুষটা ভুল করছে, আপনি কি করবেন? তাকে তো আপনি আমি ভুল ফেরানোর চেষ্টা ধরাতে করবেন। বলছি, তার তাকে ভুল ভালোই ধরাবেন, তাকে বাসি। সে যদি শুধরায় যাতে সে ভালো পথে থাকে। সেটা করার চেষ্টা করবেন। তাহলে ভাই আপনারা যদি মিডিয়া হাউস আপনাদেরও পছন্দ থাকতে পারে। আপনি যদি বুদ্ধিজীবী হন আপনারও পছন্দ থাকতে পারে। অন্যান্য প্রশাসন যখন আমরা মানুষ পছন্দ থাকতে পারে কিন্তু ভাই দাসত্ব করেন না। এই দাসত্ব করেছেন বলে জুলাই নেমে এসেছিল এর আগে। রাইট। আপনারা আবার এমন কোনো কিছু করেন না যে ৬ মাসের মাথায় বা ১ বছরের মাথায় আবার আরেকটা জুলাই নেমে আসে। কোনো কিছু কন্ট্রোভার্সি যিনি জিতবেন বা যিনি হারবেন, যেই জিতবেন তাকে আপনারা এভাবে কন্ট্রোভার্সিয়াল জায়গায় নিবেন না। তো দয়া করে আপনারা আমি জানি না আগামীকাল থেকে আমরা রাষ্ট্র ব্যবস্থা কোন জায়গায় যাব। কিন্তু এখন আমি বলে রাখছি এবং আমি আশা করছি অনেকেই আমাদের এটা শুনছেন। আপনারা যেই দলই করেন সে যেই দলই জিতুক বা হারুক আ আ বিরোধী দলেও তো অনেকে যাবে। আপনারাও দাসত্ব করবেন না। আপনারা নিজ দলের ভুলটা দেখেন। তো আমরা সবাই ভুল করি। ভেরি গুড। একই রকমভাবে থ্যাংক দলরাও ইউ ভুল আমিনুল করে। ভাই, থ্যাংক ইউ। একটা ভালো পয়েন্ট রেইজ করেছেন। কাফি এই বিষয়ে আপনার কিছু বলার আছে? উনি যে পয়েন্টে কথা বলছেন, দল দাসত্বের যে বিষয়টা। না, এটা আপনি যেই দলই আসুক বা না আসুক দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠায় নাই এই পৃথিবীতে। দাসত্ব করার জন্য একটা নিউজ পোর্টাল আপনাকে ক্যামেরা ধরায় দেয়নি। আল্লাহ তাআলা আপনাকে নিজস্ব মেধাশক্তি দিছে। আপনি আপনার নিজস্ব মেধাশক্তিতে কথা বলেন। এটা চাই, এটা হওয়াও চাই। এজ এ মানুষ হিসেবে আপনি মরবেন ভাই। আপনার হিসাব নিকাশ নেওয়া হবে। ওপাশে গিয়ে যদি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে জিজ্ঞাসা করে তুমি দালালি কেন করলা? তখন আপনার মিডিয়ার হাউস থাকবে না। আপনার নিজস্ব মেধাশক্তিতে আপনার কথা বলা উচিত। আপনার হচ্ছে মানুষকে জানানো উচিত যেটা আমি সত্য বলতেছি ভাই এটা সে আপনি যে আপনার যত হামলা-মামলা আসুক না কেন, বারবার কথা বলতে গেলে হাদির কথা আসে। হাদি তো জীবনের মায়া করে নাই। হুম, সত্য জিনিসটা বলে গেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের কোনো কিছুর সাথে যায়। অলওয়েজ সে নিজের মতো করে চলে গেছে। নিজের মতো কথা বলে গেছে। তার কাছে যেটা সত্য মনে হইছে সেটা সে বলে গেছে। ৫ ৮ টার দিন তো নাই ভাই। এখন লিগ্যাল কথাটা বলতে হবে। লিগ্যাল কথাটা না বললে আমরা আমাদের দেশকে আর কখন তৈরি করব? দেশের যদি আপনার হচ্ছে গিয়া জান্নাত জাহান্নামের সময় এসে যায়, মানে শেষ আখিরি জামানা এসে যায়, তখন কি আমরা করব নাকি? এখন তো আমাদের হাল ধরার সময়। তো ওই জায়গাটায় আমাদের কথা বলবে। ভাই এই ফাঁকি দিয়ে আমি একটু কথা বলে দেই। সেটা হচ্ছে যে আমাদের আমরা আন্দোলন করেছি ভোট ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য। জুলাই আগস্ট আন্দোলন করেছি স্বৈরাচারকে সরিয়েছি। শুধুমাত্র তো ভোট অধিকার ফিরিয়ে আনার না, জন্য না। না এটা অন্যতম আরকি। এজন্য হ্যাঁ, এটা হ্যাঁ, এটা অন্যতম বললাম। কারণ। সংস্কার করার জন্য ভোট হ্যাঁ, অধিকার অফ কোর্স। রাখার জন্য। সেখানে এত সুষ্ঠু একটা নির্বাচন হলো। সেনাবাহিনীর আমরা প্রশংসা করলাম, এখনো করি, সামনেও মানে করব। সবাই মিলে। সবাই অল ওভার। পুরো নির্বাচনটাকে জমিয়ে রাখা বলেন, এন্টারটেইনমেন্ট বলেন,
মজা দেয়া বলেন, পারফেক্ট বলেন, সেটা ঢাকা আট্রাসন করে রাখছে। নাসিরুদ্দিন পাটোয়ারির জায়গা থেকে সে করে রাখছে। মানে নাসিরুদ্দিন পাটোয়ারি না থাকলে মনে হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন হচ্ছে না, এরকম একটা ব্যাপার ছিল। তো আপনি ঢাকা ৮ আসন বিশাল একটা এরিয়া, বড় একটা এরিয়া, ওখানে সামথিং মিসিং হবে, সেখানে আপনি আলাদা প্রশাসন নিয়োগ করতেন। আলাদা প্রশাসন আপনি দিতেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ৮ আসনের রেজাল্ট এখনো আসতেছে না। ওখানে কারচুপি হচ্ছে, এরকম অভিযোগ আসছে। ওখানে এরকম হবে, সেখানে আপনি আলাদা আ আ আ আব আপনার কি মনে হচ্ছে যে আপনি আসলে হয়তো এটা এই জেনারেশনেরই বিষয়। কেননা জুলাই আপরাইজিংটা যদি আমরা কাউন্ট করি সেখানে আসলে সোশ্যাল মিডিয়া দিয়েই হয়েছিল। তো সোশ্যাল মিডিয়া আর মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন আবারও তৈরি হচ্ছে কিন্তু। হ্যাঁ, যেটা আসলে ভালো না গণতন্ত্রের জন্য। আপনি সেই পয়েন্টটাই আসলে বলতে চাচ্ছেন, তাই তো? রাইট, রাইট, সো রাইট। আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। আমিনুল ভাই, এখান থেকে একটা বিষয় আসলে আমাদের বলা উচিত যে আগামীকালকের সকালটা আমরা আসলে কিরকম দেখতে চাই? দেখুন, আগামীকালকের সকালটা খুবই মানে ইম্পর্টেন্ট। আগামীকালের আমি যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। এটা তো সবাই এক্সপেক্ট করে এবং সেই স্থিতিশীল অবস্থায় থাকার জন্য তো অবশ্যই আপনি যারা আমরা যে দুটো রাজনৈতিক বড় দল আছে বা জোট আছে, তারা এই নির্বাচনটাকে মেনে নিবে এবং তারা অবশ্যই সামনে মানে যেটাকে আমরা বলি মুভ অন করা সেটা করবে। কিন্তু সেটা করার জন্য তো ভাই আপনাকে তো সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এত স্বতঃস্ফূর্ত একটা মানে ভোট দিলাম। আ আমি না কিছু মাঝে কিছু জিনিস বুঝতে পারি না। যেমন ধরেন এত সময় লাগবে কেন? কারণ একটা পোলিং আপনি ভোট দিয়েছেন না? হুম। আপনি যে রুমে ভোট দিয়েছেন সেখানে কটা ভোট? ৩০০, ৪০০, ৫০০ ভোট। এটা গুনতে কত সময় লাগে? ওখানে যারা মানুষ আছে? তাহলে সারারাত ধরে উনারা আসলে করেন কি? এই জিনিসটা আমার এখনো মাথায় আসে না। হয়তো উনারা মনে হয় সায়েন্টিফিক কোনো গবেষণা করেন বা কিছু করেন। তাহলে এই বিষয়গুলো কেন মানে এখানে তো মানে এমন না যে হাজারটা ভোট গুনতে তাহলে হচ্ছে। তারা কি এখানে ল্যাব খুলে বসেছেন? মানে এরকম তো কিছু মনে হচ্ছে। এটার তো কোনো দরকার নেই ভাই। এই যে কন্ট্রোভার্সিয়াল এটা কিন্তু তারেক রহমানও বলেছেন যে নির্বাচন যেন মানে এত দেরি কেন হবে? সেটা কিন্তু উনিও বলেছেন। দেখেন আমি তারেক রহমান বলার সাথে কিন্তু আমাকে মনে করা হবে যে আমি মনে হয় বিএনপি দালাল। আমাদের কিন্তু এই ব্যাপারগুলো আবার আছে। মানে ধরেন আপনি এই অমুক দলের নাম নিলে এরকম হবে। এগুলোও আমাদের মনে হয় পরিত্যাগ করা উচিত। আমি আ আমার পছন্দ থাকতে পারে কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি যে এই আগামীকাল সকালটা কিন্তু অন্যরকম হতে পারে। আপনি জেনে থাকবেন জুলাই আন্দোলনের অন্যতম একজন নায়ক যিনি অলরেডি এখন সংসদ নির্বাচিত হয়ে গেছেন, হাসনাত আবদুল্লাহ তিনি তার Facebook স্ট্যাটাসে লিখেছেন যে কোনোভাবেই ঢাকা ৮ মানে যেখানে নাসিরউদ্দিন কম্প্রোমাইজ করা পাটোয়ারি যাবে সেটা না। কম্প্রোমাইজ করা যাবে না। আমরা সেই স্ট্যাটাসটা দেখেছি, তাই না? হুম। এখন এই যখন অবস্থা তার বলছে তার মানে কি তাদের মাঝে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। কি দরকার ছিল ভাই এটা করার? যে জিতে যে জিতে যাবে আপনি এতক্ষণ ধরে কেন আটকায় রাখলেন? ইলেকশন কমিশন কি করছে? ওখানে যারা আছে কেন্দ্রে তারা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে রিটার্নিং অফিসার তারা করছেন কি ওখানে? আমাদের সময় খুবই কম। রাইট। আমি একটু কাফি ভাইয়ের কাছে আসতে চাই। কাফি ভাই, আপনি ওভারঅল সব বিষয় নিয়ে কথা আমরা আরো হয়তো অনেক কিছু নিয়ে বলতে পারতাম। আমাদের সময় স্বল্পতা আছে। আ কি নিয়ে আসলে আপনি বলতে চান যেটা আমি হয়তো আপনাকে প্রশ্ন করলাম না। আপনি বলতে চাইলে বলতে পারেন। ভাই যেটা বললেন যে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ এখান থেকে না করলেও পারতো। যেটা মানে ৫০০-৭০০ ভোট করতে কতক্ষণ লাগে? এটা ভাইয়ের সাথে আমার ভালোই লাগছে। ভাই ভালো বলছেন যে আসলে ওই মানে ওই ঢাকা আসনটা ফুল ফেয়ার হয়ে গেলে আর কোনো প্রশ্নবিদ্ধ থাকতো না। এখন আমরা শেষ যেহেতু চলে আসছি, শেষ সারাংশ সমাপনীতে যেই কথাটা সেটা হচ্ছে যে কেউ না কেউ তো সরকার গঠন করবে। তো তার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি সেই পুরনো আধিপত্য কায়েম করব, আমি স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনবো, আমি তার ক্লিন ইমেজ ফিরিয়ে আনবো, আমি তার অমুক ইমেজ ফিরিয়ে আনবো, আমি তাকে টুপ করে নিয়ে আসবো, বা হচ্ছে গিয়ে আমি এই সরকার গঠন করে আমি আবার হচ্ছে পেশি শক্তি দেখাবো, আমি আবার চুরি করব, দেশের টাকা বাইরে পাঠাবো, আমি আবার মানুষকে খুন করব, আমি হাদি হত্যার বিচারের জন্য কথা বলবো না, তাহলে তার চেয়ারের মেয়াদ কমবে। স্পষ্ট কথা ভাই। আমরা কাউকে ভয় পাইয়া কথা বলি না। সে আপনি নির্বাচিত দল হন আর নন নির্বাচিত দল হন। আমরা জুলাই আগস্ট আন্দোলন করে আসছি, রাজপথে করে আসছি। আমাদের জীবন ওখানেই চলে যেতে পারত। আমাদের সহযোদ্ধাদের অনেক জীবন চলে গেছে। অনেকের হাত নাই, চোখ নাই, পা নাই, নাক নাই। তাদের চেয়ে ভালো আছে। আল্লাহ ভালো রাখছেন। সুতরাং তাদের কাছে, এই দেশের কাছে যারা মরে গেছে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমাদের কথা বলতে হবে। আপনি ভোট চুরি করবেন অথবা আপনি ভোট চুরি করেন নাই। ধরেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ক্লিন ভাবে হইছে, সংসদে আসছে। সে এসে আজকে দুর্নীতি যদি করে আমরা কথা বলব। রাইট, সে এসে যদি কাউকে দুর্নীতির আশ্রয় দেয় আমরা কথা বলব। রাইট, আমরা হাসনাত আব্দুল্লাহকে সংসদে পাঠাইছি। সে হাদির ব্যাপারে মুখ না করলে তার মুখ আমরা খোলাতে বাধ্য করব। রাইট। দ্যাটস ট্রু। কারণ হাসনাত আব্দুল্লাহ এই দেশের মানুষের হাদিদের জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়ে আছে তাদের দায়িত্ব নিয়েই সংসদে ঢুকছে। সুতরাং লাস্ট ফিনিশে যেটা কথা ভাই চাওয়া পাওয়া যেটা থাকবে, জামায়াত ইসলামী আসুক বা বিএনপি আসুক, যেও আসুক আসবে। বেস্ট অফ মানে লাক। জোট যেই জোটটাই আসুক। যে জোটটাই আসুক না কেন বেস্ট অফ লাক তাদের জন্য। কিন্তু ভাই
আপনি সোজা মাজায় চলেন। আপনি আপনার যে কর্মী আগামীতে তৈরি হবে এটাকে ক্লিন করেন, এটাকে সুন্দর করেন, এটাকে সুস্থ করেন, উচ্ছৃঙ্খল করেন না। ভাই পান্না ভাই অথবা ভাই মনে হয় বলছিলেন যে এখন রাতের বেলায় উল্লাস করতেছে কেউ। ফলই তো কোনো ঘোষণা হলো না। কে সরকার না, হবে দুই গ্রুপই একই আসনে দুইজনই উল্লাস। উল্লাস করতেছে। তাহলে উল্লাসটা একটু সংযম জিনিসটা আনেন না ভাই। একটু সংযম জিনিসটা আনেন, নাহলে তো কিভাবে হবে? তো যেটা লাস্ট কথা ভাই, আপনি সরকার গঠন করেন, আপনি আসেন কিন্তু সোজা মাজায় চলেন। আপনি সোজা মাজায় না চললে আপনার চেয়ারের মেয়াদ কমবে। এখন এই দেশে বাংলাদেশে চেয়ারের মেয়াদ কমায় ফেলা খুব সহজ। কারণ এখন আমরা ৫ তারিখের পর ভাই দেখেছি ৫ বছরের শিশু সে কিন্তু ট্রাফিক আইন পালন করছে। রাস্তায় দাঁড়াইয়া। সুতরাং আমাদের মেয়েরাও পুলিশের আপনার প্রিয়জন ভ্যানের হাতে হাত মেলে দাঁড়ায় গেছে। সুতরাং আমরা এখন ওই কে বড় কে ছোট না। আমরা এখন ওইটা দেখি কে অন্যায় করলো, কে দুর্নীতি করলো, কে চাঁদাবাজি করলো। এই জায়গাটায় আসবো। আরেকবার একদম শেষ কথাটা নিবো আপনার। আ আমাকে টকব্যাক থেকে বলা হলো যে ১৫১ টা যে ম্যাজিক ফিগার সেটা অলরেডি জাতীয়তাবাদী দল বিএনপি বা তাদের জোট পেয়ে গিয়েছে। আর জামায়াতে ইসলামের যেই জোট ১১ দলীয় জোট তারা পেয়েছে ৪২ টা আর স্বতন্ত্র ২ টো। এখন পর্যন্ত আমাকে টকব্যাকে যে ইনফরমেশন দেওয়া হলো সেই অনুযায়ী আমি কথা বলছি। তো মোটামুটি একটা পিকচার পেলাম আমরা এখন পর্যন্ত। আ কি মনে হচ্ছে? আম এটা যদি আ সঠিক ইনফরমেশন হয়, তাহলে বিএনপি তো অবশ্যই সরকার তারা গঠন একক করছে। মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েই সরকার গঠন করবে। সুতরাং সেই হিসেবে বিএনপিকে অভিনন্দন এবং আমি বিএনপি না বলে শাসক গোষ্ঠীকে বলছি যে, আপনারা ভবিষ্যৎ শাসক গোষ্ঠী যারা আসবেন, আ বিএনপিকেই উদ্দেশ্য করে বলছি। আপনারা দয়া করে এটা মনে রাখবেন যে, বন্দুকের নল কিংবা ট্যাংকের কামান কোনো কিছু দিয়েই আসলে কিন্তু বিগত সরকার ক্ষমতায় থাকতে পারেনি। সুতরাং আপনারা যা করবেন সেটা হচ্ছে খুব সিম্পল। আপনারা বলেছেন যে যোগ্যতা মেধার ভিত্তিতে আ আ হচ্ছে আগামী দেশ পরিচালিত হবে। সুতরাং আপনারা সেই যোগ্যতা এবং মেধাটা দেখবেন। দেখবেন না কে আপনাকে হুজুর করছে, কে আপনাকে সারাক্ষণ তোল দিচ্ছে। বরং আপনি সেখানে দেখবেন কার যোগ্যতা বেশি, কার মেধা বেশি এবং আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে দুর্নীতি কমানোর চেষ্টা করবেন এবং বিএনপি এটা বলতে আমাকে বাধ্যই হচ্ছি যে বিএনপিকে কিন্তু এখন আরো অনেক বড়, যেহেতু আপনি বলেছেন বিএনপি ১৫১ টা আসন টকব্যাক থেকে পেয়েছে। আমাকে যা জানানো হয়েছে। আপনাকে যা জানানো হয়েছে আমি সেটার রেফারেন্স এ বলছি কিন্তু। সুতরাং বিএনপি যেহেতু ক্ষমতায় যাবে আমাকে বলতে হচ্ছে যে বিএনপির এখন বরং আরো যেটা করতে হবে সেটা হচ্ছে আরো বেশি তাদেরকে কঠিন সময়ের মাঝ দিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই দলটা কিন্তু আ বেশ কিছু সমালোচনার মাঝ দিয়ে গেছে। আমি আর সেই সমালোচনাগুলো এখন এখানে আনছি না বিভিন্ন। সুতরাং এই দলের ওইসব সেটা নেতা, নিয়ে আমরা আলোচনা করব পরেও অবশ্যই অন্য হ্যাঁ, কোনো হ্যাঁ। সময়। অন্য কোনো সময়। সুতরাং ওদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে যাতে এই যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোর কিন্তু আপনি কিন্তু বিএনপির অনেক নেতা এটা কিন্তু আপনাকে মানতে হবে। আচ্ছা আমি বলেই দেই। বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির যেই আ বা বা অভিযোগগুলো আছে, বিভিন্ন দখলবাজি, টেন্ডারবাজির অভিযোগগুলো আছে, এগুলো কিন্তু বিএনপিকে এখন এটা কিন্তু আরো কঠিন। এটা আমরা জানি ভেতরে হুম। যে বিএনপিকে এটা করতে হবে এবং তারাও জানে, আমি জানি। সুতরাং এই কাজগুলো তো তাদেরকে করতে হবে। সুতরাং বিএনপির জন্য এটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হবে যে কিভাবে তারা তাদের এইসব নেতাকর্মীদেরকে বিভিন্ন স্থানীয় পর্যায়ে কিভাবে তারা এটাকে কন্ট্রোল করবে এবং তারপর সেটাকে জাতীয় পর্যায়ে একদম মেধাভিত্তিক এবং যোগ্যতা ভিত্তিক একটা দল মানে একটা রাষ্ট্র পরিচালনা করবে। আমার মনে হয় বিএনপির যে ইশতেহার আছে ১১ ওই তাদের জোটের সেই ইশতেহারগুলো যদি তারা পূর্ণ করে তাহলেই তো আসলে দেশ সুন্দর হয়ে যায়। ভাই দেখুন, ইশতেহার তো আমরা অতীতে যারা মানে প্রমিসটা রাখাটা জরুরি। প্রমিসটা তো আসলে ইমপ্লিমেন্টেশন টা একটা অনেক বড় ব্যাপার এবং ইমপ্লিমেন্টেশন যখন আপনি করতে যাবেন যে বাধাগুলো আছে সেটা যেমন বড় ব্যাপার এবং দুর্নীতি। আপনার এটা যদি জিরো দুর্নীতি টলারেন্স যদি যেটা আপনি হবে। জিরো টলারেন্স না করেন এবং সেটা যদি না হয়, অতীতের সরকার এমন তো না যে বিএনপি অতীতে সরকার গঠন করে নাই, করেছে, অন্যান্য দলগুলোও করেছে। হুম, সুতরাং হুম, হুম। সেই অভিজ্ঞতাগুলো থেকে যদি শিক্ষা নিয়ে ভালো না করে তাহলে কিন্তু এই যে বললাম এই যে তরুণ প্রজন্মরা এরা কিন্তু এখন একদম চোখ না মানে একদম মানে ওদের সেন্স গুলো এখন খুবই শার্প। সুতরাং তারা কিন্তু আপনাকে সেকেন্ড চান্স দেবে না। যে চান্স আমি আমিনুল ভাই একদম শেষ করে দিচ্ছি প্রোগ্রামটা। একদম শেষে কাফি ভাইয়ের কাছ থেকে শেষ করব। উনার শেষ রিমার্কসটা শুনে শেষ করতে চাই। আ পজিটিভ নোটসেই শেষ করলেন। একটা আশা দিয়েই শেষ করলেন যে আমরা এই জিনিসগুলো করা যাবে না। এটা করতে হবে। করলে আসলে এটা আমার মনে হয় বাংলাদেশের গণতান্ত্রিক সকল মানুষই কম বেশি বোঝেন। তো ভাইয়া ভাই আমাকে যে ইনফরমেশন দেওয়া হলো সেই অনুযায়ী আমি আপনাকে রাইট, জিজ্ঞাসা করছি। আপনি ইনফরমেশন বিষয়টা যে কেমন দেখছেন? বিএনপি ১৫১, আ জামাতে জামাত ইসলামের ইসলাম জোট ১৪২ আর স্বতন্ত্র ৪২, স্বতন্ত্র ২ টো। রাইট, ওকে ফাইন। বিএনপি মানুষজন তারা ভাবতে পারে যে আসলে কাফি এভাবে কথা বলছে অথবা কাফির মতো যারা আছে তারা বিএনপির শত্রু। এটা আমাদের তো কাউকে শত্রু বানানোর দরকার নাই। আপনি সোজা হন, আপনি চাঁদাবাজ মুক্ত করেন, আপনি দুর্নীতি মুক্ত করেন, তাহলেই তো হয়। আমরা তো সেটা চাই। আপনি দেশ থেকে চলে যান, আপনার দল নিষিদ্ধ হোক, সেটা তো আমরা চাই না। আপনি সুস্থ হন, শান্ত হন, আপনার কর্মীদেরকে
চাঁদাবাজি বন্ধ করে কর্মসংস্থান তো করে দেন। আপনাকে জামাত ইসলামীকে কেন বলে না যে চাঁদাবাজ? আচ্ছা তাদেরকে রাজাকার বলে, ধরে নিলাম রাজাকার। তাহলে বিএনপির ছেলেপেলেকে কেন বলে চাঁদাবাজ? এটা একটা কেন দিবে? আপনি চাঁদাবাজি কোথাও না কোথাও সামাও করছেন। সেজন্য তো বলে। তো এটা না করে আপনার ছেলেদেরকে কর্মসংস্থান করে দেন। জামাত ইসলামী ইবনে সিনা থাকতে পারলে, ইসলামী ব্যাংক থাকতে পারলে আপনাদের কেন নাই? আপনি সেটা করে কর্মসংস্থান করে দেন। আমাদের মনে হয় সময় সংক্ষিপ্ত। সেই জায়গা থেকে এটা বলব যে ভাই শত্রু ভাইবেন না। বন্ধু ভাবেন। ওই মাঝে, মাঝে যখন নামাজে দোহায় তখন বলি যে আল্লাহ তুমি আমার শত্রুকে বন্ধু বানায় দাও। এটা বলি। তো ভাই লিগ্যাল জিনিসটা মানেন। রিয়ালিটি মেনে নাও। বলে গেছে সে। ১২টা তোমার বেজে গেছে রিয়ালিটি মেনে নাও। ওই আন্দোলনে আমাদের ইন্সপিরেশন দিয়েছিল। তো রিয়াল জিনিসটা মেনে নেন। বিএনপি যে মনে করেন সরকার গঠন এখন করলো বা করবে, যেটা আমাদের ফিডব্যাক থেকে আসলো, বিএনপির জন্য এটা খুব চ্যালেঞ্জ। কারণ জামাতে ইসলামী এই ১১-২ জোট এই পর্যন্ত চলে আসছে। তারা কিন্তু সামনে ভালো করবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের ওই ম্যান সরাতে হবে। আপনাদেরকে সোজা মাজায় চলতে হবে। নট অনলি বিএনপি বাট অলসো জামাত। সবাইকে সোজা মাজায় চলতে হবে। আপনি চেয়ারে বসে তিনিং-বিরিং করবেন, মানুষ কিন্তু আপনাকে মেনে নিবে না। আপনি চেয়ারে বসছেন, পুঙ্খানুভাবে দায়িত্ব পালন করেন। এটা আমার হোল বাংলাদেশের এক্সপেক্ট থাকবে, চাওয়া পাওয়া থাকবে। আপনি যদি চেয়ারে বসে ২ নম্বরই করেন, আপনার চেয়ারের টাইম মেয়াদ কমতে থাকবে। তাতে ওই আগামী নির্বাচন পর্যন্ত আসতে হবে না। ওকে, অনেক মানে কি বলবো? বিপ্লবী কথাবার্তা এবং যেটা রাইট কথা আসলে। মানে আমি যেটা মনে করি যে হচ্ছে সবাই আসলে আপনিও কনস্ট্রাকটিভ জায়গা থেকে কথা বলেছেন। আপনি বলেছেন যে আপনি আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ সেটাকে বিশ্বাস করেন। সেই জায়গা থেকেও আপনি খুব সুন্দরভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলেছেন। আ উনি খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলেছেন এবং স্ট্রেইট ফরওয়ার্ড কথাটাও দরকার আছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার আছে এবং সেই জায়গাটাই আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের জন্য আসলে খুব প্রয়োজনীয়। আপনাদের এই কথা চলুক, আপনাদের এই ভোকাল থাকুক, কলম চলুক, মুখ চলুক, রাইট। বিবেক জাগ্রত থাকুক। সামনের বাংলাদেশ ইনশাআল্লাহ অনেক সুন্দর বাংলাদেশ হবে। বিশ্বাস করতে চাই। আমাদের তরুণেরা জেগে থাকুক। জুলাই যেন যাতে না মরে। আমরা যেন জুলাইকে ইনশাল্লাহ। আপহোল্ড করি। জুলাই একটা শুধু মাস না, এটা একটা স্পিরিট এবং এটা যেন থাকে সবসময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।